হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আলোচনা তোমরা থাম্বনেল দেখে নিয়েছো যে ইউনিভার্সিটি অফ কল্যাণীর সোশিওলজি জেনারেল এবং অনার্সের যারা রয়েছে, পপুলেশন স্টাডিজ যাদের রয়েছে, তাদের কিছু শর্ট কোশ্চেন আমরা আলোচনা করব। মূলত আজকের আলোচনা আমাদের 15টি 2 মার্কের কোশ্চেন। তোমাদের আপকামিং এক্সামের জন্য আশা করছি এটা খুব হেল্পফুল হবে। এবং পপুলেশন স্টাডিজ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে পেপারে তোমাদের রয়েছে, পপুলেশন স্টাডিজের পেপারের জন্য তোমরা এই শর্ট কোশ্চেনগুলো ফলো করতে পারো। অর্থাৎ যাদেরই পপুলেশন স্টাডিজ রয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। পপুলেশন স্টাডিজের খুব বেসিক জায়গা থেকে আমি কিছু প্রশ্ন রেখেছি, যেগুলো থেকে আমরা বিগত বছরগুলোতে বারবার প্রশ্ন আসতে দেখেছি। এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের আমাদের এই 15টা কোশ্চেনের মধ্যে আমরা রেখেছি, যাতে তোমরা এই 15টা প্রশ্ন যদি তৈরি করো সেখান থেকে একটা কনসেপ্ট যাতে বিল্ড আপ হয় এবং একই সঙ্গে যেন এখান থেকে তোমরা কমনও পাও। অর্থাৎ এই 15টা প্রশ্ন দেখার জন্য যে 20 মিনিট তোমরা নষ্ট করছো, এই 20 মিনিট যেন তোমাদের শেষ মুহূর্তে যেন নষ্ট না হয়, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। চলো, প্রথমে আসছে জনসংখ্যা তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এটাকে আর হাইলাইট করলাম কারণ এটা বারবার এসেছে, আর আমি বাকিগুলো হাইলাইট করব না, কারণ 15টা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। জনসংখ্যা তত্ত্ব বলতে বোঝায় জনসংখ্যার আকৃতি, প্রকৃতি, বিন্যাস তৎসম সম্পর্কিত পরিবর্তনের ধরন অনুসরণ করাকে। জনসংখ্যা তত্ত্ব হলো জীবন সংক্রান্ত জনসংখ্যা তত্ত্বের অনুসন্ধান। অপরপক্ষে ব্যাপক অর্থে জনসংখ্যা তত্ত্বের প্রকৃতি বিন্যাস কি দ্বারা হয়? জন্ম, মৃত্যু, বয়স, লিঙ্গ ইত্যাদি আলোচনার অন্তর্ভুক্ত থাকে। শুধু এগুলোই অন্তর্ভুক্ত করে না, বরং বিবাহ বিচ্ছেদ, পরিবারের আকৃতি, জাতি, শিক্ষা, জনঘনত্ব ইত্যাদি এই আলোচনার অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ জনসংখ্যার তত্ত্বের এই পার্টটা থেকে তোমরা বুঝতে পারছো যে কোন কোন পার্টগুলো আমরা অ্যাকচুয়ালি এই পপুলেশন স্টাডিজের মধ্যে আমরা রাখবো। পপুলেশন স্টাডিজের মধ্যে জন্ম, মৃত্যু, বয়স, লিঙ্গ ছাড়াও বিবাহ বিচ্ছেদ এবং জাতি সংক্রান্ত বা যেটা আমরা বলছি জনঘনত্ব, সেটাও কিন্তু আমরা এই পার্টের মধ্যে রাখবো। তাহলে জনসংখ্যা তত্ত্ব হলো একটা জীবন সংক্রান্ত তত্ত্ব বা জীবন সংক্রান্ত জনসংখ্যার একটা বিশ্লেষণ। 2 নম্বর হচ্ছে আদমশুমারি। আদমশুমারির ইংলিশটা তোমরা জানো, বাংলাটা তোমাদের কাছে হয়তো একটু অড লাগতে পারে, তাই তো? আদমশুমারির বাংলা আমরা বলে থাকি, এই ইংলিশ বলে থাকি সেন্সাস। সেন্সাস ওয়ার্ডটার সঙ্গে তোমরা প্রত্যেকেই পরিচিত। যাদের জিওগ্রাফি আছে তারাই সেন্সাস সম্পর্কে আগে পড়েছো, বা জিওগ্রাফি না থাকলেও পড়েছো। সরকারিভাবে কোনো দেশের লোক গণনা বলতে বোঝানো হয় এমন একটা সার্বিক পদ্ধতি যেখানে জনসংখ্যা, তার অর্থনৈতিক সামাজিক তথ্য আরোহণ বা সংগ্রহ, সংকলন, তাদের মূল্যায়ন, তাদের বিশ্লেষণ প্রকাশ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সেই তথ্য একটা দেশের অথবা সেই দেশের নির্দিষ্ট অংশের মানুষের কাছে তুলে ধরা হয়। অর্থাৎ আদমশুমারি হচ্ছে কি, সেন্সাস কি করে? সেন্সাস হচ্ছে জনসংখ্যা গণনা করছে এবং সেই জনসংখ্যার মধ্যে কি থাকে, তাদের অর্থনৈতিক, সামাজিক, বা অন্যান্য বিষয় তার মধ্যে ইনক্লুড থাকবে, তাদেরকে মূল্যায়ন করবে, তাদেরকে বিশ্লেষণ করবে এবং প্রত্যেকটা পার্ট কিন্তু এর মধ্যে ধরা হয়। অন্যভাবে আমরা যদি বলা যায়, এটি একটি নির্দিষ্ট সময়ে কোনো দেশের অথবা কোনো অঞ্চলের সমগ্র জনসাধারণ পরিগণনায় হলো আদমশুমারি। ক্লিয়ার? মানে খুব একটা নির্দিষ্ট সময়, এবং সেন্সাস কত বছর অন্তর হয়? 10 বছর। যে একটা 10 বছরের গ্যাপে বা একটা নির্দিষ্ট সময় অন্তর কোনো একটা অঞ্চলের জনসাধারণের যখন আমরা গণনা করছি, সেটাই হচ্ছে আদমশুমারি। ক্লিয়ার? সেন্সাস লাস্ট কবে হয়েছে? 2011। 2021 হয়নি, তার মানে আমাদের লাস্ট সেন্সাস হয়েছে 2011-এ। চলো, জীবন সংক্রান্ত সংখ্যা তত্ত্ব, ভাইটাল স্ট্যাটিস্টিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জীবন সংক্রান্ত সংখ্যাও বা জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাসমূহের নথিবদ্ধকরণ বা রেজিস্ট্রেশন অফ ভাইটাল ইভেন্টস হলো জনসংখ্যা সম্পর্কিত তথ্য সংগ্রহের একটা গুরুত্বপূর্ণ সূত্র। অর্থাৎ ভাইটাল স্ট্যাটিস্টিক্স জীবনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাকে তুলে ধরা। মানুষের জন্মের মাধ্যমে জীবনের সূত্রপাত ঘটে এবং মৃত্যুর মাধ্যমে তা শেষ হয়ে যায়, কিন্তু এই দুটি ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। তার মিডিলে দেখো অনেক ঘটনাই হয়তো ঘটে, সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত হয় না, কারণ এই দুটি ঘটনার ফলেই কিন্তু ব্যক্তির নাগরিক জীবনে পরিবর্তন ঘটে। বিশেষ ঘটনা হিসেবে নির্ধারিত হয় এই দুটি ঘটনা, একটা হচ্ছে জীবন অর্থাৎ জন্ম, আর একটা হচ্ছে মৃত্যু। ক্লিয়ার?
যৌথ প্রতিবেদন, ডুয়াল রিপোর্ট সিস্টেম। জনসংখ্যাবিদরা যৌথ প্রতিবেদন ব্যবস্থার উদ্ভাবন করেছেন। কেমন? জনসংখ্যা তত্ত্বের প্রয়োজন অনুযায়ী তা এক বিশেষ গুরুত্বপূর্ণ ও কার্যকর উপকরণ হিসাবে পরিগণিত হয়েছে। এই ব্যবস্থা দুটি অনির্ভরশীল পদ্ধতির সাহায্যে জন্ম ও মৃত্যুর প্রতি ঘটনাকে গণনা করা হয়। জন্ম মৃত্যুর প্রতিটি ঘটনাকে গণনা করা হয়। সেক্ষেত্রে প্রতিটি জন্ম ও মৃত্যুর ঘটনাকে নথিভুক্ত করা হয় এবং নমুনা সমীক্ষার মাধ্যমে জন্ম ও মৃত্যু সংক্রান্ত তথ্য কিন্তু সংগ্রহ করা হয়। দেখো, তাহলে ডুয়াল রিপোর্ট সিস্টেম এই কারণেই বলছি, যৌথ প্রতিবেদন, অর্থাৎ জন্ম আর মৃত্যু এর প্রতিটি ঘটনাকে কিন্তু আমরা গণনা হতে দেখি প্রতিবেদন ব্যবস্থাটাই। প্রতিবেদন ব্যবস্থার মধ্যে জন্ম আর মৃত্যুর প্রত্যেকটা পার্ট নমুনা সমীক্ষার মাধ্যমে কিন্তু তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট সিস্টেমটা তৈরি হয় বা যৌথ প্রতিবেদন ব্যবস্থা হয়। নেক্সট আসি প্রব্রজন, মাইগ্রেশন। সাধারণত পরিমাণ বলতে বোঝায়, এটা পরিযান হবে, হ্যাঁ, প্রব্রজন বা পরিযান আমরা বলে থাকি, বলতে বোঝায় একটি স্থান থেকে অন্য স্থানে গমন। মানে একটা জনসংখ্যা একটা শ্রেণীর একটা গ্রুপ হতে পারে বা কোনো একটা ইন্ডিভিজুয়াল হতে পারে, যখন মুভ করছে একটা স্থান থেকে আরেকটা স্থানে, একটা স্থান থেকে আরেকটা স্থানে গমনকেই বলা হয় অ্যাকচুয়ালি পরিযান। অর্থাৎ আকাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের জন্য মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তখন তাকে প্রব্রজন বলে। অর্থাৎ মানুষ কেন মুভ করবে, মানুষ মুভ কেন করে? মুভ করে অ্যাকচুয়ালি কি কিছু উদ্দেশ্য বা কিছু লক্ষ্য পূরণের জন্য। তাহলে কিছু উদ্দেশ্য বা লক্ষ্য পূরণের জন্য মানুষ যখন মুভ করছে, একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে, তখন আমরা সেই প্রসেসটাকে বলছি প্রব্রজন বা মাইগ্রেশন। মাইগ্রেশনের বিভিন্ন ভাগ আছে, মাইগ্রেশনের টাইপস গুলো দেখে রাখবে তোমাদের বড় প্রশ্নের জন্য। মাইগ্রেশনের টাইপস আসতে পারে বা মাইগ্রেশনের কারণ, আমি কয়েকটা কারণ এখানে রেখেছি। লেম্যানের মতে মাইগ্রেশন রেফার টু দি মুভমেন্ট অফ পিপল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস। একটা জায়গা থেকে মানুষ যখন অন্য একটা জায়গায় মুভ করছে এবং সেটা কিন্তু পার্মানেন্টলি মুভ করছে, ওকে, পার্মানেন্টলি যখন মুভ করছে তখন সেটাকে আমরা মাইগ্রেশন বলি। মাইগ্রেশনের কারণটা কি? মানুষ কি কি কারণে মাইগ্রেট হতে পারে বা মাইগ্রেট হয়? দেখো, আমরা স্বাভাবিকভাবে আমরা এক স্থান থেকে আরেকটা স্থানে যাব নির্দিষ্ট কিছু উদ্দেশ্যকে সামনে রেখে, উইথাউট এনি অবজেক্টিভ বা উইথাউট এনি কজেস কখনোই আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাব না। কি কি কারণ হতে পারে? যেমন প্রথমত কর্মসংস্থানের জন্য স্থান পরিবর্তন হতে পারে। একটা ব্যক্তি কর্মসংস্থানের জন্য অন্য কোথাও শিফটিং হতে পারে, দেন পার্মানেন্টলি হয়তো শিফট হয়ে যাচ্ছে। সেটা রাজ্যের বাইরে হতে পারে, দেশের বাইরে হতে পারে, আবার শহরের বাইরেও হতে পারে। শহরের উন্নত জীবন তাকে টানছে, উন্নত শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য অনেকে মাইগ্রেট হয়, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার সুবিধার জন্য মাইগ্রেশন দেখা যায়। অর্থাৎ কি মানে আলটিমেটলি একটা ওয়েল ডেভেলপড লাইফস্টাইল মেনটেন করার জন্য অনেকে মাইগ্রেট হচ্ছে। কারণ কি সেখানে কি কি ব্যবস্থা? খুব তিনটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা কিন্তু খুব বেস্ট কোয়ালিটির পাওয়া যায়। যখন আমরা দেখি যে মানুষ একটা ওয়েল ডেভেলপ সোসাইটি বা বলা যেতে পারে মাইগ্রেট করছে কোনো একটা পার্টিকুলার উদ্দেশ্যকে নিয়ে, তখন সেই উদ্দেশ্যের মধ্যে দেখবে তিনটি পার্ট থাকে। একটি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, এবং আরেকটা হচ্ছে কর্ম বা আমরা বলতে পারি যে প্রফেশন বা পেশাগত কারণে, তাই তো? তাহলে শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থা, উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং পেশার সুযোগ রয়েছে। ভালো ভালো পেশার সুযোগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু শহরের উন্নত জীবনের দিকেই রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা এবং বিবাহ সম্পর্কিত বিভিন্ন কারণ হতে পারে। তাহলে কর্মসংস্থানের এই পার্টটাই কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হিসেবে আমরা দেখি। প্রব্রজনের এই কারণগুলো কিন্তু দেখা যায়, কারণ মানুষ মাইগ্রেট হয় নির্দিষ্ট কোনো কারণের জন্যই। কারণ কর্মসংস্থানের জন্য সেটা কিন্তু দেখবে আমরা যেটা বললাম স্টেটের বাইরেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে। তো তখন কিন্তু সেটাকে আমরা একটা টাইপসের মধ্যে ফেলবো। যখন দেশের মধ্যেই হবে একটা স্টেট থেকে আরেকটা, তখন ইন্টারনাল, ঠিক আছে? এবার এই যে মাইগ্রেশনের জন্য দুটো ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে আকর্ষণজনিত উপাদান আর একটা হচ্ছে বিকর্ষণজনিত উপাদান। একটাকে আমরা বলি পুল ফ্যাক্টর, একটাকে বলি পুশ ফ্যাক্টর। পুল ফ্যাক্টর মানে কি? পুল মানে টানছে, তাই তো? পুল মানে কি? টানা। আর পুশ মানে কি? ঠেলা, তাই তো? তাহলে পুশ মানে টানছে, আর এই পুল মানে টানছে, আর পুশ মানে হচ্ছে ঠেলছে। ওকে, দেখো কি বলছে, শহরের বিবিধ উপাদান, শহরের উন্নত জীবন, কোন কোন বিষয় মানুষকে টানছে? উন্নত জীবন, উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা পরিষেবা, কর্মসংস্থানের সুযোগ, এতগুলো জিনিস যখন মানুষকে টানে, মানুষ তখন কি করছে? শহরের অভিমুখে ধাবিত হচ্ছে। ফলস্বরূপ জনগণ
নগরের বা শহরের দিকে আকর্ষিত হচ্ছে। এটাকে আমরা বলে থাকি আকর্ষণজনিত উপাদান। মানে কিছু বিষয় রয়েছে যেগুলো মানুষকে আকর্ষিত করছে, উন্নত জীবনযাত্রা মানুষকে আকর্ষিত করছে, মানুষ সেই উন্নত জীবনযাত্রা, উন্নত শিক্ষা এবং উন্নত চিকিৎসা পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা পেতে মানুষ সেখানে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? পুল, টানছে। আর ঠেলছে কোনগুলো? ঠেলছে মানে কি, যখন একটা মানুষ সমস্যায় রয়েছে, দেখো বেকারত্ব, বেকারত্ব মানুষ সমস্যায় রয়েছে, কিছু করার নেই, তাকে পিছন থেকে পুশ করছে। দারিদ্রতা, বেকারত্ব, বেকারত্ব, দারিদ্রতা এগুলো মানুষকে পুশ করছে। উন্নত চিকিৎসা নেই, এগুলো মানুষকে পুশ করছে ওয়েল ডেভেলপ বা বেকারত্ব, দারিদ্রতা এবং উন্নত চিকিৎসার অভাবের এই যে ঘাটতি যেখানে মিটবে, মানুষ সেখানে যেতে চাইবে। তাহলে এগুলো হচ্ছে মহামারী, অধিক জনসংখ্যা, সুযোগ সুবিধার অভাব, এগুলোর কারণে মানুষ গ্রাম ত্যাগ করতে বাধ্য হচ্ছে। অ্যাকচুয়ালি বাধ্য হচ্ছে, এখানে বাধ্যবাধকতা আছে কিন্তু এখানে বাধ্যবাধকতা নেই, এখানে জাস্ট আকর্ষিত হচ্ছে, এখানে জাস্ট আকর্ষিত হচ্ছে। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, এই ইঙ্কটা একটু মনে হচ্ছে বেটার হবে। আচ্ছা চলো, জাস্ট আকর্ষিত হচ্ছে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর ঘুলিয়ে ফেলে অনেকে, তো তোমাদের এটা বলে রাখছি, এটা যেন ঘুলিয়ে ফেলো না। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর। পুশ ফ্যাক্টর মনে রাখবে যখন মানুষ বাধ্য হয়ে কোথাও যাচ্ছে। এখানে কিন্তু এই যে শহরের উন্নত জীবনযাত্রা মানুষ বাধ্য হয়ে যাচ্ছে না, হ্যাঁ, তো এখানে কিন্তু যাচ্ছে, কারণ বেকারত্ব, দারিদ্রতা এগুলো থেকে মুক্তি পেতে হলে তাদেরকে যেতেই হবে। ওকে চলো, এরপর আসছে ইন্টারনাল মাইগ্রেশন। মাইগ্রেশনের একটা টাইপস, ইন্টারনাল মাইগ্রেশন বা আভ্যন্তরীণ প্রব্রজন। এটা মোটামুটি বুঝতে পারছো যে দেশের মধ্যে, সাধারণত একটি দেশের মধ্যে অবস্থিত জনসাধারণ যখন আবাসস্থল পরিবর্তন করে স্থানান্তরিত হয় তখন তাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলে। যেটা আমরা একটু আগে বললাম যে দেশের মধ্যেই স্টেটে, একটা স্টেট থেকে ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট, এই যে দুটো স্টেটের মধ্যে যখন থাকছে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, দেশের মধ্যেই থাকছে, তখন ইন্টারনাল মাইগ্রেশন। এটা এক্সটার্নাল নয়, আন্তর্জাতিক সীমানা অতিক্রম করছে না। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করলে এটা কিন্তু এক্সটার্নাল হবে। ওকে, এক্ষেত্রে দেশের আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা হয় না। পিটারসন বলছেন যখন দুটি দেশের মধ্যে সীমারেখা অতিক্রম না করে একই দেশের বিবিধ স্থানের মধ্যে পরিযান ঘটে, আবার পরিমাণ লিখেছে, এটা পরিযান ঘটে, তখন তাকে আভ্যন্তরীণ স্থানান্তর বলে। ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ যদি অন্ধ্রপ্রদেশ যায়, হায়দ্রাবাদ যায় বা কেরালা যায়, এই যে স্টেট মাইগ্রেশন, এটাকে আমরা বলছি ইন্টারনাল মাইগ্রেশন। ক্লিয়ার? নির্ভরশীলতার অনুপাত, ডিপেন্ডিং রেশিও কি সাধারণত জন্ম আর মৃত্যু হারের পরিপ্রেক্ষিতে আমরা দুই বা ততোধিক জনসংখ্যার মধ্যে তুলনামূলক আলোচনা করার সময় নির্ভরশীলতার অনুপাত ব্যবহার করে থাকি। কেমন? অর্থাৎ আমাদের যা মোট জনসংখ্যা, মোট জনসংখ্যার সাথে নির্ভরশীল জনসংখ্যার অনুপাতকে নির্ভরশীলতার অনুপাত বলা হয়। আচ্ছা, নির্ভরশীল দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তারুণ্য ভিত্তিক, মানে দেখবে 18 বছরের নিচে যারা অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না বা যারা অ্যাকচুয়ালি অন্য কারোর উপর নির্ভরশীল, তখন তাদেরকে আমরা নির্ভরশীল বলি। একটা হচ্ছে ইয়ং ডিপেন্ডেন্সি রেশিও, 18 বছরের নিচে প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু নির্ভরশীল, বার্ধক্য তাই। আবার যখন তারা বৃদ্ধ হচ্ছে, তারাও কিন্তু কোনো কন্ট্রিবিউশন রাখছে না, তারা কাজ করছে না, তারা অবসর গ্রহণ করার পর তারা কিন্তু তখন নির্ভরশীলতার অনুপাত হিসেবে থাকছে। ওকে, তাহলে এটাকে আমরা বলছি নির্ভরশীলতার অনুপাত, এই দুটো রেশিওটাকে, এবং এটা দুটো রেশিওতে ভাগ করা হয়। একটা তারুণ্য ভিত্তিক নির্ভরশীলতার অনুপাত বলা হয়, আর একটা বার্ধক্য। শিশু মৃত্যু হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট কাকে বলে? শিশু মৃত্যুর হার একটা নির্দিষ্ট সময়ে মোট জন্মগ্রহণকারী, যা জন্মগ্রহণ করছে শিশু, বয়স সাধারণত অন্য মানে 1 বছরের কম শিশুদের মধ্যে প্রতি 1000-এ যে মৃত্যুর সংখ্যা দেখা যায়, একটা নির্দিষ্ট সময়ে প্রতি 1000 শিশুর মধ্যে যা মারা যাচ্ছে, 1 বছরের কম বয়সী শিশু, ওকে, 1 বছরের কম, সেই রেটটাকে বলা হয় শিশু মৃত্যু হার, ইনফ্যান্ট মর্টালিটি। আর মাতৃমৃত্যুর হার কি? যখন মাতৃমৃত্যু হার বলতে বোঝায় একটা নির্দিষ্ট বছরে 1000 মহিলার মধ্যে সন্তান প্রসবকালীন সময়ে মোট মৃত্যু সংখ্যাকে, অর্থাৎ মোট কতজন মা 1000
1000 মহিলার মধ্যে কতজন মা মারা যাচ্ছে একটা নির্দিষ্ট সময়ে, তার সেটাকে আমরা বলে থাকি মাতৃমৃত্যু হার। ওকে, এটা মনে রাখবে সবসময়। এই রেশিওগুলো আমরা দেখি বা মৃত্যুহারগুলো আমরা 1000 জনের নিরিখা এখানে কিন্তু আলোচনা করে থাকি। লিঙ্গ অনুপাত কি? সেক্স রেশিও। লিঙ্গ অনুপাত হলো একটা প্রদত্ত সংখ্যায় প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যা। প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে বলা হয়, দেখো এখানেও কিন্তু 1000, তাই তো? যেটা বললাম যে 1000 জন, 1000 জনের নিরিখে কিন্তু আমরা এটা করে থাকি। যে সেক্স রেশিওর কথা আমরা যখন বলবো তখন প্রত্যেক 1000 পুরুষে কতজন নারী আছে সেটা আমরা দেখব। আচ্ছা, লাস্ট 2000 আমরা যদি দেখি যে আমাদের সেক্স রেশিও কত ছিল, আমাদের ভারতবর্ষের সেক্স রেশিও কত, বিশেষ করে আমরা 2014-15 একটা রিপোর্ট দেখেছিলাম, যেখানে দেখছিলাম যে আমরা প্রায় 933 এখন। ওকে, প্রতি 1000 জনের 933 জন মহিলা। এই অনুপাত বিভিন্ন জনসংখ্যা সম্পর্কিত গবেষণা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মহিলাদের প্রজনন ক্ষমতা দ্বারা কিন্তু প্রভাবিত হয়। ক্লিয়ার? চলো, জনসংখ্যা বিস্ফোরণ, পপুলেশন এক্সপ্লোশনস কি? জনসংখ্যা বিস্ফোরণ তুলনামূলকভাবে স্বল্প সময়ের মধ্যে যখন মানুষের জনসংখ্যা দ্রুত এবং সূচকীয় বৃদ্ধি হচ্ছে, মানে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যাওয়া, এবং জনসংখ্যার বিস্ফোরণকে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসকারী ব্যক্তির সংখ্যার উল্লেখযোগ্য এবং টেকসই বৃদ্ধি হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা উপলব্ধ সম্পদের উপর চাপ সৃষ্টি করছে, পরিবেশগত অবক্ষয় করছে। দেখো, জনসংখ্যা হঠাৎ করে বেড়ে গেল, সূচকীয় বৃদ্ধি বা জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, এটাকে আমরা জনসংখ্যার বিস্ফোরণ বলছি। এবং জনসংখ্যার বিস্ফোরণের ফলে কি হচ্ছে, একটা নির্দিষ্ট এলাকায় যা মানুষ বসবাস করছে সেই প্রত্যেকটা ব্যক্তির সংখ্যা একটা উল্লেখযোগ্য একটা প্রভাব ফেলছে। টেকসইকে আমরা কি বলি, যেটা আমরা সাস্টেনেবল, স্থিতিশীল উন্নয়ন বলি। স্থিতিশীল উন্নয়ন, এই যে স্থিতিশীল বৃদ্ধি হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এবং আমাদের যা সম্পদ আছে সেই সম্পদের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, পরিবেশগত অবক্ষয় হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশগত অবক্ষয় হচ্ছে, আমাদের সম্পদের উপর চাপ সৃষ্টি হচ্ছে। তাহলে আলটিমেটলি জনসংখ্যা বিস্ফোরণের দুটো প্রভাবও কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দিয়েছি। ওকে, এরপর আসছে আজকে লাস্ট কোশ্চেন, পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। হোয়াট ইজ ফ্যামিলি প্ল্যানিং? ফ্যামিলি প্ল্যানিং কি? পরিবার পরিকল্পনা হলো কিছু ব্যবস্থা এবং অনুশীলন যা ব্যক্তি এবং দম্পতিদের তাদের সন্তানদের সংখ্যা ও ব্যবধান সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে। তাহলে ফ্যামিলি প্ল্যানিং হলো যে একটা পরিবার তার নির্দিষ্ট একটা সচেতনতার পরিপ্রেক্ষিতে সন্তানের সংখ্যা কত হবে এবং ব্যবধান কতটা হবে, দুটি সন্তান যদি হয় তাদের মধ্যে ব্যবধান কত বছরের হবে, এই পার্টটা কিন্তু একটা নেওয়ার ক্ষমতা বা নেওয়ার একটা ব্যবস্থার নামই হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। পরিবার পরিকল্পনাকে ব্যক্তিগত পছন্দ, স্বাস্থ্য বিবেচনা এবং আর্থসামাজিকের কারণের উপর ভিত্তি করে গর্ভধারণ প্রতিরোধ বা অর্জনের জন্য বিভিন্ন গর্ভনিরোধক পদ্ধতি আছে, প্রজনন স্বাস্থ্য পরিষেবাগুলি ইচ্ছাকৃত এবং স্বেচ্ছায় একটা ব্যবহার হিসেবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। যে অর্থাৎ কি, যে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ থাকবে, স্বাস্থ্য বিবেচনা করবে, আর্থসামাজিক কারণ থাকবে, কারণ আর্থসামাজিক কারণের উপর বেস করে কিন্তু গর্ভধারণ করার যে পছন্দ অপছন্দর যে বিষয়টি সেটা কিন্তু উঠে আসবে। এবং একই সঙ্গে এখানে থাকবে কি, গর্ভধারণ প্রতিরোধ বা গর্ভধারণ অর্জনের জন্য যে গর্ভনিরোধক পদ্ধতিগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইচ্ছাকৃত বা স্বেচ্ছায় ব্যবহার করার একটা পদ্ধতির নামই হচ্ছে পরিবার পরিকল্পনা। ওকে, এ হচ্ছে আজকের আমাদের 15টা শর্ট কোশ্চেন। আশা করছি তোমাদের কিছুটা হলেও একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো, এবং একই সঙ্গে মনে রাখবে এর থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর এগুলোর উপর বেস করে প্রিপারেশন নিতে থাকো আপকামিং এক্সামের জন্য। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। প্রত্যেককে বেস্ট অফ লাক। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা কমেন্ট করে জানিও, এবং যে বন্ধুরা আমার চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত নেই তাদেরকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত করাও এবং তাদেরকেও সুবিধাটা পেতে সাহায্য করো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।